মধ্যরাতে নাটোর সুগার মিলে দুর্ধর্ষ ডাকাতি নৈশ প্রহরীদের বেঁধে মালামাল লুট, জড়িতদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। রাতভর বৃষ্টিতে রাঙামাটির বাঘাইছড়ি মারিশা সড়কের কয়েকটি স্থানে পাহাড় ধস বন্ধ, যান চলাচল, চলছে উদ্ধার কাজ। কুমিল্লার লাঙ্গলকোটে দুস্থদের সহায়তার চাল নিয়ে ৯-৬, যমুনার অনুসন্ধানে প্রায় ৬,০০০ কেজির হিসেবে গড়মিলের প্রমাণ। ওনারা তো এখন ক্ষমতায় আছেন, ওনাদের বিরুদ্ধে কোনো কথা বললে এখানে আমরা কোনো ভ্যালু পাই না। উনি এই ইউনিয়ন পরিষদে যত অনিয়ম করতেছে, মানে আমার মনে হয় না কোনো চেয়ারম্যান এটা করছে। সংবাদ আদেশে আমন্ত্রণ। আমি জান্নাতুল কলির সাথে আছি। শিরোনাম দেখছিলেন এতক্ষণ, জানাবো বিস্তারিত। মধ্যরাতে নাটোর সুগার মিলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। লুটপাট করা হয়েছে মালামাল। মিল কর্তৃপক্ষ জানিয়েছে, একদল ডাকাত নৈশ প্রহরীদের প্রথমে অস্ত্রের মুখে জিম্মি করে, তারপর তাদের বেঁধে রেখে ভেতরে প্রবেশ করে ডাকাত দল। মিল হাউস, ওয়ার্কশপ, মেকানিক্যাল ল্যাবরেটরির অফিস কক্ষে ঢুকে চালায় তাণ্ডব। কর্তৃপক্ষের দাবি, মিলের বিয়ারিং, ওয়েল্ডিং কেবল, পাম্প সহ প্রায় ৯০ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা। আর জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে আরো জানাতে নাটোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, ডাকাতির ঘটনায় কাউকে শনাক্ত করা হয়েছে কিনা জানাবেন, আর মিল কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলল সে বিস্তারিত আমাদেরকে জানাবেন। কলি, আসলে 1984 সালে এই মিলটি চালু হওয়ার পরে এই প্রথম কিন্তু এমন দুর্ধর্ষ একটি ডাকাতির ঘটনা ঘটল। গতকাল মধ্যরাত্রে 15-20 জনের একদল ডাকাত এই মিলটিতে প্রবেশ করে এবং শুরুতেই তারা কিন্তু নৈশ প্রহরী 12 জন ছিল, সেই 12 জনকে কিন্তু বেঁধে ফেলার পরেই কিন্তু ডাকাতি সংঘটিত হয়। আমরা যেখানে রয়েছি, মিল হাউস বলা হয় এটাকে, এই মিল হাউসের যত যন্ত্রপাতি রয়েছে, মিল কর্তৃপক্ষ বলছে যে অন্তত ৯০ লাখ টাকার যন্ত্রপাতি তারা কিন্তু ট্রাকে করে নিয়ে এখান থেকে সটকে পড়ে। এবং সকালেই যখন এই ঘটনাটি জানাজানি হয়, তখনই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যরা এখানে আসে এবং আমরা যেখানে রয়েছি সেখান থেকে 3টি মোবাইল, অর্থাৎ ডাকাত দলের ফেলে যাওয়া 3টি মোবাইল এখান থেকে জব্দ করা হয়েছে। এটাও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী জব্দ করেছে। মিল কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে তাদের যেই ইনচার্জ ছিল, নৈশ প্রহরীর ইনচার্জ যে ছিল, তাকে ইতিমধ্যে অব্যাহতি প্রদান করা হয়েছে দায়িত্ব অবহেলার কারণে। কারণ সিসিটিভির ফুটেজে কিন্তু দেখা গিয়েছে যে তিনি আসলে ঠিকমতো দায়িত্ব পালন করেননি, এই জন্যই কিন্তু ডাকাত দল নির্বিঘ্নে এখান থেকে ডাকাতি করে সটকে পড়েছে। আর মিলের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু একেবারেই অপ্রতুল ছিল। এখানে যে নৈশ প্রহরীগুলো ছিল তাদের হাতে শুধু বাঁশই ছিল। আর সিসিটিভির ক্যামেরা যে বিষয়টি দেখা যাচ্ছে যে অত্যন্ত পুরনো সিসিটিভির ক্যামেরা হওয়াতে ডাকাত দলের চেহারা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। তবে আইনশৃঙ্খলা বাহিনীর যতগুলো সদস্য রয়েছে, র্যাব, সেনাবাহিনী এবং ডিবি সদস্যরা মাঠে নেমেছেন। তারা বলছেন যে অচিরেই এই খুবই দ্রুত সময়ের মধ্যেই অপরাধীকে শনাক্ত করা সম্ভব হবে। কলি, ধন্যবাদ আপনাকে নাজমুল। রাতভর বৃষ্টিতে রাঙামাটির বাঘাইছড়ি মারিশা সড়কের কয়েকটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে, এতে বন্ধ রয়েছে যান চলাচল। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, রাতভর বৃষ্টির কারণে ভোরের দিকে বাঘাইছড়ি মারিশা সড়কের 9, 10 এবং 14 কিলোমিটার স্থানে পাহাড়ের মাটি ধসে পড়েছে। আর এতে আটকা পড়েছে এই রুটে চলাচলকারী যানবাহনগুলো। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিজিবি আর সড়ক বিভাগের পাশাপাশি সেনা সদস্যরাও সড়ক থেকে মাটি সরানোর কাজ শুরু করেছেন। চলাচল স্বাভাবিক হতে ঘণ্টাখানেক সময় লাগবে জানিয়েছেন। শরীয়তপুরের পদ্মা সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। শনিবার রাতে সেতুর টোল প্লাজার জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় হয় এই দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনার কবলে পড়ে মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলে নিহত হন আলী অন্তু এবং সুজন। তাদের মধ্যে অন্তুর বাড়ি সাভারের হেমায়েতপুরে বলে জানা গেল। আর মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। কুমিল্লার নাঙ্গলকোটে দুস্থ এবং বিধবা নারীদের সরকারি VWB'র চাল নিয়ে চলছে ৯-৬। যমুনার অনুসন্ধানে প্রায় ৬,০০০ কেজি চালের হিসেবে মিলেছে গড়মিল। উপজেলা প্রশাসন বলছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা।
বিধবা ও দুস্থ নারীদের সহায়তার জন্য ভার্নাল উইমেন্স বেনিফিট VWB'র চাল বিতরণ করে সরকার। কুমিল্লার নাঙ্গলকোটের ঘোড়ামারা সহ বেশ কয়েকটি গ্রামে সেই চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। 100 কেজি চাইলে 180 কেজি পাওয়ার কথা, 100 কেজি পাইছে, 80 কেজি পাইনি। আমরা বললাম যে কেন দেওয়া হয়নি, বলছে যে 80 কেজি অন্যদেরকে দেওয়া হবে। আনাগরে চেয়ারম্যান বানাইছি, মেম্বার বানাইছি, আমরা গরিবের পাশে খাড়ান না, দুঃখনী কাছে খাড়ান না। গত 30 মে ও 22 জুন 2 ধাপে 6 মাসের জন্য বিতরণের চাল এসেছে এ অঞ্চলে। সে মাসেই 180 কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও তা ঠিকঠাক বুঝে পায়নি সুবিধাভোগীরা। স্থানীয়দের অভিযোগ, 5 আগস্ট পরবর্তী সময়ে বিএনপির নাম ভাঙিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের যোগসাজশে চলছে এই স্বেচ্ছাচারিতা। শুনতে শুনতে আমি অনেকটার থেকে খবর নিয়েছি, কিন্তু একটা কাজ 6 টাকা খরচ হয়, কিন্তু মেম্বার চেয়ারম্যান কেন 200 টাকা নিছে আমি জানি না। ওনারা তো এখন ক্ষমতায় আছেন, ওনাদের বিরুদ্ধে কোনো কথা বললে এখানে আমরা কোনো ভ্যালু পাই না। তুমি এই ইউনিয়ন পরিষদে যত অনিয়ম করতেছে, মানে আমার মনে হয় কোনো চেয়ারম্যান এটা করছে। একটা ওয়ারিশন মধ্যে 500 টাকা নেয়, একটা ট্রেড লাইসেন্স উনি 1400, 1500, 2000 টাকাও নেয়। অভিযোগের ভিত্তিতে নাঙ্গলকোট উপজেলা খাদ্য গুদামে টিম যমুনা। ইউপি অফিসের গুদামেই তালাবদ্ধ অবস্থায় মেলে প্রায় 19 বস্তা চাল। ইউপি সদস্য ও চেয়ারম্যানের বক্তব্যেও উঠে আসে চাল বিতরণে গরমিলের বিষয়টি। ধরা পড়লে চলে সাংবাদিককে ম্যানেজের চেষ্টা। অনেকে বলছে সম্ভাবনা কথা বলি না, অনেকে বলছে আমার ওয়ার্ড যেটা আছে, আমার ওয়ার্ডে আমি 80 কেজি করে চাল দিছি, আমার ওয়ার্ডে আমি 80 কেজি করে চালছি। অন্য ওয়ার্ডের বিষয় আমি জানি না। গোডাউনে পর্যাপ্ত পরিমাণ জায়গা না হওয়ায় ওই যে সাপোজ 5 নং ওয়ার্ডে 5টা কার্ড, 5 কার্ডে 6 মাসের চাল যাওয়া হচ্ছে, ওই মেম্বারকে খবর দিয়ে ওই ওয়ার্ডের মেম্বার উনি নিয়ে ওইখানে বিতরণ করছে। বৃষ্টি বাদল বিভিন্ন ব্যস্ততায় আসলে মূলত মেম্বারে দেয় নাই। মেম্বারে কিছু মনে দিচ্ছে, কিছু লোককে দিচ্ছে, কিছু লোকের চাউল এখনো গোডাউনে আছে। তবে ট্যাগ অফিসারের দাবি কোনো অনিয়ম নেই, সব বিতরণ চলছে ঠিকঠাক। যদিও ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন দায়িত্বে থাকা কেউই। সবগুলো বিতরণ যখন করেছে তখন আমি সেখানে আমি নিজেকে আমি করি, আমি যেগুলো করছি সেগুলো আমি সঠিকভাবে আমি করছি, আগে যেগুলো করছি আমি সেগুলো সঠিকভাবে করছি। মেম্বার ফলো তো এটা তো ফ্যাক্ট না, চেয়ারম্যান নিজে চেয়ারে বসে আছেন, তারপরে সচিব হলো মেম্বার সেক্রেটারি, উনি ইউনিয়নের সচিব যিনি উনি মেম্বার সেক্রেটারি, তো এখন ওনারা বিতরণ করে দিবে। উপজেলা বিএনপির দাবি, দলের সাথে কোনো সম্পর্ক নেই অভিযুক্ত চেয়ারম্যানের। বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসনও। কেন আমি তো জানি না, তাদেরকে আইনের আওতায় দৃষ্টান্ত শাস্তিটা হোক। দলের কেউই না, আমার সাথেও সম্পৃক্ত না। একজন যদি 1 কেজি কম পায়, লাইনে দাঁড়িয়ে অভিযোগ দেয়, এখন এত কম দিবে, মানুষজন অভিযোগ দিবে না, এটা কি করে হয়? সচেতন মহল বলছে, জনপ্রতিনিধিত্বকে পুঁজি করে যারা অনিয়ম দুর্নীতি করছে, নৈতিকভাবে তাদের দায়িত্বে থাকার অধিকার নেই। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। বরগুনায় দোকানে ঢুকে সমন্বয়ক পরিচয় এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার রাতে পৌর শহরের বিবি সড়কের একটি কাপড়ের দোকানে এই ঘটনা ঘটে। ব্যবসায়ী নেতারা জানান, ইয়াসমিন তানিয়া নামের এক নারী পথচারীর ধাক্কায় পড়ে যায় বস্ত্র ব্যবসায়ী জসিমের শিশু সন্তান। আর এই নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে বস্ত্র ব্যবসায়ী সমিতি তাৎক্ষণিক সমাধানের জন্য দুপক্ষকে ডাকেন। সেখানে সমন্বয়ক পরিচয়ে লোকজন নিয়ে উপস্থিত হন ইয়াসমিন তানিয়ার ছেলে সিনহা রহমান। এক পর্যায়ে ব্যবসায়ী জসিমের উপর হামলা চালান তিনি। যশোরে রাজপথ কাঁপানো অনেক বৈষম্য বিরোধী নেতাই এখন রাজনীতিতে নিষ্ক্রিয়। দাবি, জেলার শীর্ষ কয়েক নেতার নীতি বহির্ভূত কাজের জন্য সংগঠন থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন তারা। যদিও দেশ গড়ার লক্ষ্যে চির ধরেনি বলেও তাদের মত। নাগরিক সমাজ মনে করে, আন্দোলন থেকে উঠে আসা এসব ছাত্র নেতারা ঐক্যবদ্ধ থাকলে নিরাপদ থাকবে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ। 24শে গণঅভ্যুত্থানে যশোর শহরে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন সুমাইয়া শিকদার ইলা। জানান, লেখাপড়ার পাশাপাশি চাকরি করতে গিয়ে কোটা বৈষম্য দেখেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন তিনি। চাকরি পরীক্ষা দিতে যাই এবং সেই চাকরি পরীক্ষার ক্ষেত্রে আমি কোঠার নীতির কাছে আমার চাকরিটি যখন হয় না, তখন আমি কোঠা এবং নন কোঠার যে ব্যবহারটা, সেটা সাদৃশ্যপূর্ণ ওই মাঠেই আমি দেখতে পাই।
5 আগস্ট পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোর কমিটির অর্থ সেল সম্পাদকের দায়িত্ব পান তিনি। তবে 3 মাসের মাথায় কমিটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতিসহ 28টি অভিযোগ তুলে পদত্যাগ করেন ইলা। কমিটি ব্যবহার করে আসলে চলতে থাকে কালো টাকার দুর্নীতি এবং টেন্ডারবাজি, যত রকম দুর্নীতির শিকার হয় ছাত্ররা দুর্নীতির সাথে জড়িত হয়ে যায় এবং রাজনীতির যেই নোংরা খেলা সেটাতে তারা নিজেদেরকে ধাবিত করে ফেলে। শুধু ইলা নয়, বছর না যেতেই বৈষম্য বিরোধী জেলা কমিটি থেকে খোদ আহ্বায়ক সহ 11 জন শীর্ষ পদধারী পদত্যাগ করেছে। অনেকেই হয়ে পড়েছেন নিষ্ক্রিয়। আন্দোলনের প্ল্যাটফর্ম ব্যবহার করে গুটি কয়েক শীর্ষ নেতারা প্রশ্নবিদ্ধ কাজ করায় ছাত্র সমাজ মুখ ফিরিয়ে নিয়েছে বলে মনে করে সচেতন মহল। যাদের হাত দিয়েই বৈষম্য দূর করার কথা ছিল তারাই বৈষম্যের মধ্যে বিতর্কিত হয়ে যাচ্ছে, তখন সেই ভাবনা থেকেই আর কি নিজেকে আরো বেশি করে গুটিয়ে নেওয়া। ফ্যাসিস্টের শেখানো যেই সহজ পন্থাগুলো, মানি মেক করার পন্থা বা ক্ষমতার অপব্যবহার করার পন্থা, এই বিষয়গুলো যখন ছাত্ররা মানে এখানকার কিছু সুবিধাবাদীরা বা নেতারা হলো আপনার বুঝে গিয়েছে, প্র্যাকটিস করা শুরু করেছে, তখন একদম তৃণমূলের সাধারণ শিক্ষার্থীরাও অনেকের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যখনই এই রাজনীতির প্রশ্ন আসলো, যখন নীতিগত এবং আদর্শগত প্রশ্নটা সামনে আসলো, তখন তাদের মধ্যে আর ঐক্য ধরে রাখা সম্ভব হলো না। নানা রকম মতবিরোধ তখন সেখানে দেখা যেতে লাগলো এবং নিজেদের মধ্যে কোন্দলও বৃদ্ধি পেতে লাগলো। তবে এখনও দেশ গড়ার স্বপ্ন পূরণেই কাজ করছে অভ্যুত্থানের শক্তি, এমনটাও মনে করেন অনেকেই। পদ পদবি পাচ্ছে না, কিছু ক্ষেত্রে কেউ কেউ আবার সরে যাচ্ছে। তো সেক্ষেত্রে ত্যাগী লোকরাই, যারা নতুন বাংলাদেশ চায়, আগামী প্রজন্মের জন্য ভালো কিছু করতে চায়, মূলত তারাই এনসিপিতে কাজ করবে এবং তারাই কাজ করে যাচ্ছে। নীতি বহির্ভূত কাজ করার জন্য কমিটির এক সদস্য সচিবের পদ স্থগিত করা হয়েছে। রাজপথ কাঁপানো এসব ছাত্রনেতারা বিপথে গেলে রাজনীতির নতুন বন্দোবস্ত শঙ্কার মুখে পড়বে বলে মনে করে সচেতন নাগরিক সমাজ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ভাঙাচোরা খানাখন্দে ভরা বিধ্বস্ত সড়ক রীতিমতো নরক যন্ত্রণায় চট্টগ্রাম মহানগরীর মহুরা এলাকার বাসিন্দারা। সাম্প্রতিক ভারী বর্ষণে সড়কের দশাও আরও বেহাল। ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে পথচারীদের। বর্ষা শেষে ক্ষতিগ্রস্ত সড়কের তালিকা করে সংস্কারের আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। দেখে অজপাড়াগা মনে হলেও এটি আসলে বন্দরনগরীর মোহরা এলাকার দেওয়ান মহসিন পাড়ার সড়কের চিত্র। এমনিতেই বছরের পর বছর ভাঙাচোরা খনাখন্দে ভরা সড়ক, সাম্প্রতিক টানা ভারী বৃষ্টিতে অবস্থা আরও বেহাল। এই রাস্তা দিয়ে তো অনেক কষ্টে চলাচল করতে হয়, দীর্ঘদিন ধরেই বৃষ্টির কারণে রাস্তাটা ভাঙা। অনেক সময় রুগী পর্যন্ত নিয়ে যাওয়া অনেক কষ্ট হয়ে যায়, আর যখন জোয়ারের পানি আসে তখন তো আরো এতটুকু পানি থাকে। 5 মিনিটের একটা আপনার গন্তব্যে পৌঁছাতে পারবে, সেখানে আপনার ঘুরে যাইতে গেলে আপনার প্রায় আধা ঘন্টা সময় চলে যায়। এখানে সম্পূর্ণ মৌলিক কাজগুলো যেগুলো আছে, প্রত্যেক কাজের জন্য আমাদের পানিগুলো মানে ডেয়ে যেতে হয়। সংযোগ সড়ক হওয়ায় ছোট গাড়ির পাশাপাশি এখানে চলে পণ্যবাহী ভারী যানবাহনও, ফলে সড়কও ক্ষতবিক্ষত। ঝুঁকি নিয়ে চলছে চলাচল। গাড়ির চাকা নষ্ট হয়ে যায়, সেজি ভাঙি যায়, মানে বিভিন্ন রকমের সমস্যা আছে, পানি উঠে যায়, অনেক সমস্যা হয়। গাড়ি চালাতে মানে কষ্ট হয়তো, অনেক ভাঙাচোরা গাড়ি তাইতে উল্টে যায়। একটা গাড়ির যদি উল্টে পড়ে যায় তাহলে মানুষের ক্ষতি হবে, গাড়িরও ক্ষতি হবে। রাস্তাঘাট খারাপ না, ভাঙা ঘরটা। একই অবস্থা মোহরার LA খান সড়কের। গত বছরের 5 আগস্টের পর ঠিকাদার পালিয়ে যাওয়ায় বন্ধ সংস্কার কাজ। চলাচলের দুর্ভোগের শেষ নেই স্থানীয়দের। রাস্তাটা ঠিক করতেছে, আজকে 2 বছর গত রমজানে ধরছিল, কাজ হয়ে যাবে বলছিল, কিন্তু হচ্ছে না। রাস্তাটা পড়ে থাকতে আজকে মনে হয় 5 বছর ধরে এরকম ধরে পড়ে থাকছে, কোনো কাজ করে নাই। এখানে যারা বিল্ডিং করছে ওই গত কয়েকদিন আগে বলতেছে মানে ওরা এখান থেকে চলে যাবে যাতায়াতের ব্যবস্থার কারণে। একটা হসপিটালে নিয়ে যাবে এই সুযোগ নেই, না হয় কাঁধে করে নিয়ে যেতে হবে, না হয় রোগী মারা যাবে রাস্তায়। এই একটা পরিস্থিতির মধ্যেই আছি আমরা এখানে। শুধু এই এলাকাতেই নয়, সিটি কর্পোরেশনের তথ্য মতে চলতি বর্ষায় 41টি ওয়ার্ডে অন্তত 70 থেকে 80টি সড়ক বেশি ক্ষতিগ্রস্ত, যার পরিমাণ 100 কিলোমিটারেরও বেশি। যেখানে গর্ত হয়ে গেছে, যেখানে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হয়েছে, সেই রাস্তাঘাটটা খুব দ্রুত গতিতে রিপেয়ার করার জন্য সেটার ইনস্ট্রাকশন আমি দিয়েছি। সুবাইত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতরাতে উপজেলার ইদ্রবপুর এলাকায় এই ঘটনা ঘটে। সকালে মারুফা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। আলামত সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক ইউনিট। ঘটনার পর থেকে পলাতক মিজানুর রহমান। স্বজনদের দাবি, স্ত্রীকে ঘরে তালাবদ্ধ করে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা করেছেন স্বামী। পুলিশ বলছে তদন্তের পরই উদ্ঘাটন হবে ঘটনার রহস্য।
চৌহালি ও শাহজাদপুর উপজেলার একাংশ নিয়েছিল সিরাজগঞ্জ ৬ আসন। ২০০৮ সালে চৌহালিকে সংযুক্ত করা হয় বেলকুচির সাথে। চৌহালিবাসীর অভিযোগ, এরপর থেকেই উন্নয়ন বঞ্চিত তারা। আসনটি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। ৯টি উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ জেলা। স্বাধীনতার পর থেকে জেলায় সংসদীয় আসন ছিল ৭টি। ২০০৮ সালে সিরাজগঞ্জ ৬ আসনকে যুক্ত করা হয় বেলকুচি কামারখন্দ উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ ৫ আসনের সাথে। সিরাজগঞ্জ ৬ আসনে ভোটার সংখ্যা ছিল ২,১০,৯৭৮ জন। বিলুপ্তির পর 4টি সংসদীয় নির্বাচনে বেলকুচি থেকে নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। এ সময়ের মধ্যে নদী ভাঙন রোধ সহ দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি অঞ্চলটিতে। এতে ভোগান্তি আগের তুলনায় অনেকটাই বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। যত বরাদ্দ আসছে শুধু পেপার ট্রানজ্যাকশন হয়েছে, রাস্তাঘাট কোনো কিছু উন্নয়নমূলক কোনো কিছু হয়নি। কিছু লোকজনের কারণে তাদের সুবিধার্থে তারা এই আসনটি ভাগ করে নিয়ে যায়, কিন্তু আমাদের এই এলাকার অবহেলিত এলাকার লোকজনের খুব অসুবিধা। চর অঞ্চলের জনগণ প্রতিনিয়ত নদীর সঙ্গে যুদ্ধ করতেছে এবং এখানে অবকাঠামোর কোনো উন্নয়ন করতে পারতেছি না আমরা। বরাদ্দগুলি সব বেলকুচিতেই চলে যায়। আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনে বিএনপি সহ স্থানীয়দের পক্ষে জমা পড়েছে একাধিক আবেদন। হয়েছে 2টি মামলাও, তবে এখনো মেলেনি কোনো সমাধান। এনাদপুর এবং সাতপুরের 4টে ইউনিয়ন মিলে সেই 6 আসন ফিরে পাই, তাহলে এখান থেকে নির্বাচিত হবে, এখানে জনপ্রতিনিধিত্ব হবে। নির্দিষ্ট আইনে সীমানা নির্ধারণ করা হয়, সেখানে নির্বাচন কমিশনের বিষয়টি এখতিয়ার সম্পন্ন। আবেদন কেউ যদি করে আমরা এটা যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে জানিয়ে দেই। চৌহালি উপজেলা সহ শাহজাদপুর উপজেলার পূর্ব অংশের 4টি ইউনিয়ন নিয়ে গঠিত ছিল সাবেক সিরাজগঞ্জ 6 আসন, যা পুনর্বহালের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। জলে বাইচ, ডাঙায় উচ্ছ্বাস। হাওড়ের জনপদ সুনামগঞ্জের শান্তিগঞ্জে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। হামিয়া বিলে ঢল নেমেছে অনেক মানুষের। দর্শক, চলুন দেখে নেই নৌকা বাইচের কিছু দৃশ্য। আউরে সুজন দলে দলে নদীর কিনারায়, যত্নে গড়া স্বপ্নের তরি বাসলো যমুনা। যে বাইশ দেখছি এই মতন আনন্দ আর কোনো বাইশ আমার এলা লাগছে না। আমরা বাপদাদার ঐতিহ্য, এখন আমরা যত বড় হইলাম এটা দেখা যার কমের দিন দিন। ঐতিহ্যটা হারাই গেছিল মাঝখানে। এখন আমি বর্তমানে স্যার আমার ব্যক্তিগত উদ্যোগে আমি এই জিনিসটাকে দইরা তুইলা ধরতাম সকলের সামনে। মাদক থেকে দূরে সরিয়ে রাখার জন্য এই নৌকা বাইচ এবং অন্যান্য খেলাধুলা আমাদের এই অঞ্চলে বড় ধরনের ভূমিকা কাজ করছে। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের কার্যক্রম সামনের দিনে আরো অব্যাহত থাকবে।